বৈদিক অ্যাস্ট্রোলজি যেটাকে বলা হয় বৈদিক জ্যোতিষ, সেটা থেকে আমরা কিছু আপনার মুখ থেকে শুনতে চাই। এমনিতে তো শুনি অনুষ্ঠান বিভিন্ন, তো আপনাদের মানে সেই অনুরোধ শিরোধার্য করে আজকে আপনাদের সাথে বৈদিক বিষয়টি আলোচনা করেন। হ্যাঁ, বৈদিক বিষয়টি কি না, আমাদের এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, এবং প্রচুর মানুষ এসে আমাকে 21 বছর তো প্রায় হলো আমার কেরিয়ারে প্র্যাকটিসে, অনেক সময় বলেছেন, সেক্ষেত্রে বৃদ্ধা ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন, মাঝারি বয়সী বলেছেন, বা কোনো ইয়াং ছেলে মেয়ে এসে বলেছেন যে ম্যাডাম আমার বাবা মাকে সারা জীবন দেখেছি স্যাক্রিফাইস করতে, অন্যের জন্য ভাবতে, অন্যের জন্য, কিন্তু ওনাদের জীবনে এত কষ্ট কেন, ওনারা কি দোষ করেছেন? তো অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস, যেহেতু আমরা হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী, রিকার্নেশনে বিশ্বাসী, সেক্ষেত্রে একটা উত্তর, অনিবার্য উত্তর, বিভিন্ন লোকেও বলেন, আমরা বেদ পুরাণেও দেখেছি, নিজেরাও কোনো কোনো সময় বলে, সবটাই কর্মফল, অর্থাৎ কর্ম প্লাস ভাগ্য দুটো মিলিয়ে ফল। তাহলে কি অ্যাস্ট্রোলজি আর সায়েন্স আলাদা? না, তা তো নয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জন্মান্তরে বিশ্বাসী আমরা হিন্দুরা, এবং এই যে আমাদের জীবনের নানা রকম স্যাক্রিফাইস বা নানা রকম প্রাপ্তি, নানা রকম কষ্ট, এগুলো রিফ্লেক্ট করে আমাদের কুণ্ডলিতে। যেহেতু আজকে আমি বৈদিক অ্যাস্ট্রোলজিটা নিয়ে একটুখানি আলোচনা করব। কুণ্ডলী অর্থাৎ আমাদের যেটা হরোস্কোপ, সোজা কথা যাকে কোষ্ঠী বলা হয়। আপনার যদি রাশিটা জানা থাকে, অনেকে নক্ষত্রও জানেন, এবং এই যে 27টা নক্ষত্র, সেই নক্ষত্রের মধ্যে যেটা আপনার মানে আপনার নক্ষত্র বলে আপনি জানেন, সেটা সেখানে একটি চার্ট আছে যেটাকে পায়া বলা হয়। 4 রকম পায়া আছে: স্বর্ণ পায়া বা গোল্ডেন পায়া, রৌপ্য পায়া বা সিলভার পায়া, তাম্র পায়া বা কপার পায়া, এবং লৌহ পায়া বা আয়রন পায়া। পায়া মিনস প্রসুন্দা যেটা বলেন 4 পায়া, হ্যাঁ, এটা হচ্ছে পা, আসবাবপত্রের পা যেরকম হয় আমাদের মানুষেরও পা হয়, এবং হিন্দিতে এটাকে বলে পাদা। হ্যাঁ, কি বলে? পাদা, পিএডিএ, পদ, পদ। হ্যাঁ, ওই ওরা ওইভাবেই তো বলেন। হ্যাঁ, আমরা বলি পায়া বা চরণ, ওরা বলেন হচ্ছে কপার পাদা, পদযুগল বলি না, পদযুগল, হ্যাঁ, শ্রীচরণ। তো এই যে ব্যাপারগুলো, তো এই জায়গাগুলো 4 রকম বিশ্লেষণ রয়েছে, এবং ফার্স্টে জেনে নিন কোনটা কোনটা কি পায়া, সেটা তো আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাবেন, একদম চার্ট করে আমি করিয়ে দিয়েছি। এবং ফার্স্টে হচ্ছে যে স্বর্ণ পায়া, ফার্স্টে এইটাতে আসি, যে স্বর্ণ পায়া কি জিনিস, আপনার পা দুটো সোনার হয়ে যাবে এরকম ঘটনা তো নয়। ব্যাপারটা হচ্ছে যে কয়েকটি নক্ষত্র রয়েছে, এবং মনে করা হয় দে আর অল প্রিভিলেজড। মানে ধরুন আপনার পূর্বজন্মে কিছু সুকর্মের ফলে আপনি মুকেশ আম্বানির পরিবারে জন্মালেন, মানে বলছি আর কি, মানে সম্ভ্রান্ত বিত্তবান, সেটা ওনার নামটা নিলাম, সারা ভারতবাসী ওনাকে চেনেন। তো সেরকম ধরুন ইউরোপের কোনো একদম রাজ পরিবারে আপনার জন্ম হলো, তো ন্যাচারালি হোয়াট ইজ হাঙ্গার, হ্যাঁ, কেরিয়ারের জন্য আপনাকে সেই 12 ঘন্টা ছেড়ে 14 ঘন্টা পড়তে হচ্ছে, চাকরির চেষ্টা করতে, এইগুলো সাধারণভাবে ঘটে না। তো মনে করা হয় যে এরা সোনার কপাল নিয়ে জন্মে, বলে না গোল্ডেন স্পুন। তো কুষ্ঠিতেও এটা আছে যে গোল্ডেন পায়া এনাদের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এরা বলে না বর্ন লিডার্স, ম্যাক্সিমাম এনারা দেখবেন শুধুমাত্র বড়লোক বাড়িতে জন্মানোর জন্যই না, গোল্ডেন পায়াতে যাদের বড়লোক বাড়িতে জন্মানোটা মানে অর্থকষ্ট জীবনে ভোগ না করাটা একটা অংশ। এমনি ধরুন আপনি সাধারণ বাড়িতে জন্মেছেন, মধ্যবিত্ত বাড়িতে জন্মেছেন, নিম্নবিত্ত বাড়িতে জন্মেছেন বা নিম্ন মধ্যবিত্ত, সেক্ষেত্রেও দেখবেন প্রিভিলেজ, নানা দিক থেকে সুযোগ। এমন হয়তো স্কুলে পড়াশোনা করতেন, একটা মানে ভালো, সেক্ষেত্রে আপনি টিচার পেয়ে গেলেন, টিচার আপনাকে বহুদিকে গাইড করে দিলেন। বা আমরা এর আগেও দেখেছি প্রচুর লোকের রেফারেন্সে চাকরি হয়, হ্যাঁ, তো সুতরাং রেফারেন্সে চাকরিও কিন্তু এক্ষেত্রে, বা তিনি ব্যবসা করার ক্যাপিটাল পেয়ে গেলেন, তারই হয়তো কোনো একটা আত্মীয় থেকে, ঠিক আছে চাকরি পাচ্ছিস না, ঠিক আছে চল তো ব্যবসা, তুই আমাকে টাইমলি শোধ করে দিবি। কিন্তু এই যে সুযোগটা প্রসুন্দা, এই সুযোগটা মানে আজকের যেরকম অর্থ ব্যবস্থা, সেখানে পাওয়াটাও তো একটি বড় সমস্যা। ব্যাংক তো সেই সমস্ত লোকেদের সহজে ঋণ দিতে চায় না যে যাদের অর্থবলটা কম, কারণ ব্যাংকে তার ব্যবসাটা দেখতে হয় যে আমাকে কে টাকাটা ঘুরিয়ে দিতে পারবে। তো হোয়াট এভার 4 রকম রয়েছে, এবং গোল্ডেন পায়াতে যারা জন্মেছেন তাদেরকে আমি সবসময় একটা জিনিস বলবো, যে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যখন ক্রাইসিসের মধ্য দিয়ে যাবেন, বা আপনার যে মানে অ্যাচিভমেন্ট সেটা যদি আরেকটু বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বৃহস্পতিবার যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন, ছোলার ডাল দান করতে পারেন, আপনারা ঘি দান করতে পারেন, বা জলও দান করতে পারেন। এবং প্রত্যেক রবিবার সূর্যের
প্রণাম এবং সূর্য মন্ত্র জপ যদি করতে পারেন খুব ভালো, না হলে সূর্যকে একটু জল দিয়ে, প্লেন জলেও দিয়ে দিন না সকালবেলা। হ্যাঁ, তো ওম সূর্যায় নমঃ, ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ ইত্যাদি সূর্যের যে মন্ত্র রয়েছে সেগুলো আপনারা করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে কেরিয়ারে গ্রোথ পাবেন, চাকরিতে অন্তত ইনক্রিমেন্ট সবসময় না হলেও অন্তত একটা থাকে না লোকের একটা বেশ মান সম্মানজনক জায়গায় পৌঁছানো, লোকে আমি যে কাজটা করলাম বাহ বাহ বলছে, এটা হচ্ছে মানে আমি মনে করি গোল্ডেন পায়ার এটা হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ কোয়ালিটি অ্যাজ পার মি। তো এই যে জায়গাগুলো, এটা আপনারা যারা গোল্ডেন পায়াতে যারা জন্মেছেন তারা এটা কিন্তু পেয়ে থাকেন। তবে অনেকের ক্ষেত্রে প্রবলেম থাকে এই যে নিজের থেকে জীবনে মানে বাই বার্থ এই সুবিধাগুলো পাওয়ার জন্য না অনেক লোক থাকে কি অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন, হ্যাঁ, এবং অন্যের মানহানি করে থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, এই ইউনিভার্স আমরা যেটা দিই সেটাই কিন্তু আমাদের রিটার্ন করে এবং উইথ ইন্টারেস্ট রিটার্ন করে। তো সুতরাং আপনি যদি অন্যকে অপমান করেন, বিনা কারণে কাউকে মর্যাদা হানি করেন, সেই জিনিস কিন্তু ঘুরে আপনার আসবে। সে আপনার পুরো ফ্যামিলির লোকের গোল্ডেন পায়া থাকলেও বা কি আছে। সুতরাং ওই বললাম যে আজকের কর্মটা যেটা আমরা এসেছিলাম যে আমাদের পূর্বজন্মের কর্ম হয়তো আমাদেরকে গোল্ডেন পায়াতে জন্মগ্রহণ করিয়েছে এই জন্মে, কিন্তু এই জন্মের কর্মটা কিন্তু পরবর্তী কোনো না কোনো জন্মে হিসেব হবে। সো মাইন্ড ইট। এরপরে আমরা চলে আসব রজত পায়া বা রৌপ্য পায়া বা যেটা হচ্ছে সিলভার পায়া। এইটা একটা জিনিস বলতে ভুলে গেলাম যে হ্যাঁ, কোন কোন নক্ষত্রে আপনার স্বর্ণ পায়া হচ্ছে বা গোল্ডেন পায়া আছে। এটা হচ্ছে অশ্বিনী, রেবতী এবং ভরণী, এই তিনটে নক্ষত্রে আপনার যদি জন্ম হয় তাহলে আপনার স্বর্ণ পায়া বা গোল্ডেন পায়া। কামিং টু সেকেন্ড পায়া যেটা হচ্ছে রৌপ্য পায়া, এইটা আপনার শুরু হচ্ছে। রৌপ্য পায়াতে কি হয়, রৌপ্য পায়া জিনিসটাতে আপনার কিছুটা মানে স্বর্ণ পায়ার মতো প্রিভিলেজড হয়তো আপনি না, কিন্তু তা হলেও আপনার লাইফে আপনি যে কাজটা করলেন খানিকটা পর থেকে সেটা প্রশংসা হতে গেলো, আপনার অ্যাচিভমেন্টটা ধীরে ধীরে একটা কর্পাস তৈরি করতে শুরু করলো। হ্যাঁ, তো সুতরাং সেই ক্ষেত্রেও আপনি পাবেন। এবং আরেকটা হয়, এরা হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক, মাতৃকারক। সুতরাং ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু আপনার কিন্তু উল্লেখযোগ্য অবদান থাকতে পারে। 12টা নক্ষত্র হচ্ছে রৌপ্য পায়ার মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাবেন চার্টে। তাও আমি বলে দিচ্ছি, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, তারপরে হচ্ছে অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, অনুরাধা, বিশাখা। এই 12টা নক্ষত্র হচ্ছে আপনার রৌপ্য পায়াতে পড়ছে। তো এইরকম ভাবে পরপর 27টা নক্ষত্র। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনারা আরেকটু বেনিফিট পেতে চান সেই ক্ষেত্রে আপনারা চন্দ্রের আপনারা মন্ত্র জপ করতে পারেন, চন্দ্র রিলেটেড ম্যানিফেস্টেশন করতে পারেন। এবং সিলভার পায়া যখন বলছি, এবং চন্দ্র কিন্তু সিলভারকে রিপ্রেজেন্ট করে। সুতরাং রূপোর যে কোনো, সেটা আপনি আংটি পরুন, আপনি ব্যাঙ্গেল পরুন বা রূপোর অন্য কোনো গয়না, মানে আপনার গায়ে কিছু না কিছু সিলভার জুয়েলারি কিন্তু আপনি এক্ষেত্রে ব্যবহার করবেন এবং এটা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার এই যে বললাম ক্রিয়েটিভ সেক্টরের মানুষ আপনারা, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিয়েশনটা কিন্তু মানুষের মনে থেকে যায়। হ্যাঁ, আপনার নাম যশ খ্যাতির জায়গাটা যেটা গোল্ডেন পায়াতে এমনিই থাকে, সিলভার পায়াতেও কিন্তু মানুষের মনে একটা ছাপ রাখতে আপনারা সক্ষম হন। তো এরপরে তো এই দুটো হলো গোল্ডেন অ্যান্ড সিলভার। প্রসুন্দা, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, মানে আমার কথাটা হচ্ছে যে আমরা গোল্ড এবং সিলভার, হ্যাঁ, মানে কস্টলি দুটো পায়া নিয়ে আলোচনা করব। কস্টলি দুটো মানে এরপর বলছেন কি আমাদের বাস্তব জীবনে যেটা হয় যে সোনা বা রূপো, হ্যাঁ, যাদের কাছে আছে তারা বড়লোক বা ধনী, মানে রূপোতে হয়তো অত ধনী না, আজকের দিনে রূপোরও অবশ্য বিরাট দাম বেড়েছে, আরো বাড়বে। এটা ধনীদের জন্য স্পেশালাইজড করা থাকে যে এর কাছে প্রচুর সোনা বা এর কাছে প্রচুর রূপো। তো আমার কথাটা হচ্ছে সাদামাটা লোকের ভাগ্যের সঙ্গে সোনা রূপো কতটা জড়িয়ে থাকে, মানে পায়ার দিক থেকে, মানে এটা তো সিম্বলিক, এটা সিম্বলিক নক্ষত্র অনুযায়ী কতটা যুক্ত থাকে খুব সাধারণ। মানে খুব আমি বলবো যে ধরুন একটা অটোওয়ালা, হ্যাঁ, সেই বেচারা কত আর রোজগার করে, হ্যাঁ, তার কি সিলভার পায়ার বেনিফিশিয়ারি? কোন অটোওয়ালার ছেলে যদি মানে ভাগ্যক্রমে গোল্ডেন পায়া নিয়ে জন্মায়, হ্যাঁ, আপনারা মানে কখনো না কখনো আমরা নিউজে দেখি না যে অমুক ব্যক্তি সে রাস্তায় ওই মানে ময়লা টয়লা তুলে সে রোজগার করতো, সে একটা লটারি টিকিট কেটেছিল 17 লক্ষ টাকা,
এই নিউজটা আমি প্রথম সিটিভিএনে শুনি আজ থেকে প্রায় 17 বছর আগে। হ্যাঁ, তো আমার এখনো মাথায় গেঁথে আছে। তো এই যে জিনিসগুলো, এই যে মানুষের জীবনের প্রসঙ্গে এই যে মিরাকেল হয়, একদম মানে মাটির স্তরের মানুষও কিন্তু হঠাৎ করে একটা যে উচ্চতা পান, সেক্ষেত্রে ভাগ্য বা মিরাকেল তো নিশ্চয়ই মানতে হয়। এবং আমি বলবো পায়ার এখানে কিন্তু বড় একটা ভূমিকা আছে, কারণ ওই তার জন্মটা তার ইচ্ছে হয়নি, এবং এই যে আচমকা তার উন্নতি, যেটা আমরা ভাগ্য বা ঈশ্বর বিধাতা বলে থাকি, তার কপালে আমরা মনে করি লিখে রেখেছিলেন। তো এই কিন্তু সেক্ষেত্রে অ্যানালিসিস করলে যদি তার পুষ্টি থাকে বা যদি তার সঠিক মানে বৈদিক অ্যাস্ট্রোলজি কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ অফ নির্ভর। শ্রীময়ী ট্যারো কার্ডটা যেমন ডেট অফ বার্থটা লাগে না, যারা আসেন চেম্বারে দেখাতে তাদের লাগে না। তো এইবার যেটা হচ্ছে যে কাজে গরিবের ছেলে মেয়ে প্রচুর উন্নতি করেছে, সে মানে একটা সময় দেখা গেছে সে মন্দির বানিয়েছে, হাসপাতাল বানিয়েছে, এরকম কি হয়নি? এরকম হয়েছে। ধীরুভাই আম্বানি নাকি, আমি এটা কতটা মিথ জানি না, কিন্তু ওনার হিস্ট্রি বা যেটা পড়াশুনো ওনার সম্পর্কে করেছি আমরা জেনেছি যে মানে উনি নাকি পেট্রোল পাম্পে তেল দিতেন। আমারও জানা নেই, আমি ওই জন্য বললাম জানা নেই, কিন্তু খুব সাধারণ অবস্থা থেকে তিনি উঠে এসেছেন এবং তার জীবদ্দশাতেই তিনি শিল্পপতি হয়েছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছিলেন। তারপরের জেনারেশন তো ন্যাচারালি তাকে সেই প্রিভিলেজটা, তার মানে তার অত সাধারণ অবস্থা থেকে তিনি যে অতটা উঠেছিলেন, এখন তার হরস্কোপ আমার কাছে নেই, কে বলতে পারে তার গোল্ডেন পায়া তিনি পেয়েছিলেন কিনা। সেই জন্যই বললাম যে বড় লোকের ছেলে মেয়ে মাত্রই সে লৌহ পায়া হবে না, এরকম ভাবনার কিন্তু কোনো কারণ নেই। মানে আমরা একটা মানে অতি সরলীকরণ করি না যে বড় লোকের ছেলে মেয়ে মানে সে স্বর্ণ পায়া বা রৌপ্য পায়াতে জন্মেছে, একদম না। অনেক সময় দেখবেন যে বাবা মা হয়তো বিশাল বড় লোক ছিলেন বা তার 3 পুরুষ, কিন্তু ছেলের জেনারেশনে এসে তার ফ্যামিলির ডাউনফল শুরু হলো, বা সে এমন কিছু কর্ম করলো বা এমন ভাবে বিজনেস এসে লস খেলো, ধাস করে কিন্তু সে মানে একদম ডিগ্রেডেশন হয়ে গেল। তো সেক্ষেত্রেও কিছু কিছু জিনিসের অ্যানালিসিস আমি কারোর হরস্কোপ যেটা চেম্বারে করে থাকি করে এই ধরনের ঘটনাগুলো পেয়েছি এবং দেখেছি সেক্ষেত্রে কিন্তু লৌহ পায়ার একটা বড় ভূমিকা আছে। সুতরাং সে জন্মেছে কোটিপতির ফ্যামিলিতে, গোল্ডেন স্পুন সে মুখে নিয়ে জন্মেছে, কিন্তু আজকের তার যা জীবনযাত্রা, মানে সে এমন মানে এতটাই সে লজ্জিত হয়ে থাকে, সে এখন কাউকে পরিচয় দেয় না। তো সে পরিচয় আমি প্রকাশ করব না, কিন্তু এই ঘটনাটাও ঘটে। সুতরাং এটা জন্মসূত্রে পাওয়া, এটা একেবারেই আমি দৈব এবং কর্মফল বলি। সেই জন্যই বলি অন্তত এই জন্মের কর্মটা ঠিক করুন যাতে প্রিভিলেজটা পান। তাহলে আপনি বলছেন তাম্রপায়া এবং লৌহ পায়াটাকে আলোচনা করে রাখি। প্রসন্ধার তাম্রপায়ার থেকে মনে হয় যে লৌহ পায়াটা আলোচনাটা তাহলে ওটা আগে করি। লৌহ পায়াটা যেটা কস্টিং এর দিক থেকে তো তামা আগে আসবে। কস্টিং এর দিক থেকে আপনি কস্টিং অনুযায়ী শুনতে চান না মানবিক দিক থেকে শুনতে চান, আপনি সেটা আগে বলুন, তারপর আমি সেই দুটো পায়ের আলোচনা করব। কস্টিং এর দিকেই যান। কস্টিং এর দিকে যাই। আচ্ছা, তাহলে কপার পায়া বা তাম্র পায়া, হ্যাঁ, এইটা কি রকম ধরনের জিনিস হয়? এটাকে মানে মনে করা হয় যে বার্থ চার্টে তাম্র পায়া বা কপার পায়া যারা থাকে এরা হচ্ছে মধ্যম সুবিধাভোগী লোকজন, অর্থাৎ তাদের মধ্যে একটা ওয়ারিয়ারশিপ, একটা মানে সেই সংগ্রামী মনোভাবটা থাকে যে ঠিক আছে আমি পাইনি, ঠিক আছে, কিন্তু আই ক্যান অ্যাচিভ দ্যাট। হ্যাঁ, প্রচুর মানুষ যারা কর্মের মাধ্যমে অর্জন করেছেন, বাপদাদার সূত্রে নয়, তারা ম্যাক্সিমামই কিন্তু দেখা গেছে কপার পায়াতে জন্মেছেন। এবং কতগুলো নির্দিষ্ট নক্ষত্র আছে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, তাও আমি বলে দিচ্ছি: জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, অনেকগুলো নক্ষত্র রয়েছে। তো এরা হচ্ছেন কপার পায়া, এবং মনে করা হয় তাম্র পায়া যেটা সেটার মধ্যে মঙ্গলের আধিপত্য বেশি, এবং অনেক সময় দেখা যায় মিলিটারিতে জয়েন করার প্রবণতা। মানে গোল্ডেন পায়া যাদের রয়েছে দে আর বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিশাল একটা বড় ব্যাপার। হ্যাঁ, রৌপ্য পায়া এরা ক্রিয়েটিভ সেক্টরে মানুষের সাথে, তিনি লেখক হতে পারেন, চিত্রশিল্পী হতে পারেন, ফিল্মের অভিনেতা অভিনেত্রী হতে পারেন, সিঙ্গার হতে পারেন, মানে হোয়াট এভার রিলেটেড টু আর্ট অ্যান্ড কালচার, এটা ম্যাক্সিমাম হয়। কপার পায়াটা যাদের, তাদের মধ্যে দেখা যায় প্রচুর আর্মিতে যোগদান করার প্রবণতা বা মানে রয়েছে, বা স্পোর্টসের দিকে খুব নাম করেন এনারা। কারণ এফোর্টটা এক্ষেত্রে কিন্তু শারীরিক এফোর্ট যে সমস্ত সেক্টরে আসে, ন্যাচারালি ফুটবল যারা খেলেন, আমাদের মতো গায়ের জোরে ফুটবল খেলতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাথলেটিক্স মানে অ্যাথলিটের জায়গাটায় যারা যান, হ্যাঁ, আরো সব কিক বক্সিং ইত্যাদি, মানে অর্থাৎ পরিশ্রমের খেলা এবং শারীরিক শক্তিতে মানে যেটা প্রয়োজন দরকার হয়, তো সেই ধরনের খেলাধুলা
এবং আর্মি, এই সেক্টর মানে যে সেক্টরগুলো মঙ্গলের বেনিফিটের দরকার, তারা কিন্তু ম্যাক্সিমাম কপার পায়ার অন্তর্ভুক্ত। এবং এটা পেয়ে যান, বলে না সেই লড়কে লেঙ্গে পাকিস্তান, মানে এটা একটা চালু কথা। তো হোয়াট এভার, এই জায়গাটা কিন্তু তারা দে বিকেম অ্যাচিভার হয়ে হয়তো এরা জন্মান না, কিন্তু এরা নিজের জীবনে অ্যাচিভ করে ছাড়েন। এরপরে চলে আসবো লাস্ট পায়া, যেটা হচ্ছে লৌহ পায়া বা আয়রন পায়া। লৌহ পায়া বা আয়রন পায়া হচ্ছেন তারা যাদের, এখানে আমি আসছি, এটা আগে বলে দিচ্ছি কাদের কাদের হয়। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই তিনটে নক্ষত্রের মানুষদের এই লৌহ পায়া বা আয়রন পায়াতে জন্ম। এবং এটাকে অনেক অ্যাস্ট্রোলজার এটা অনেক সময় ভয় দেখান, বা আমাদের ভ্রান্ত একটা ধারণা প্রচলিত রয়েছে যে লৌহ পায়ায় জন্ম মানে জীবন সংগ্রামপূর্ণ, সে জীবনে উন্নতি করতে পারবে না, এরকম ধরনের একটা মানে মিথ একটা রয়েছে। কিন্তু আমি একটা জিনিসই বলবো যে এই লৌহটাকে মনে করা স্যাটার্নের আন্ডারে। তো আপনি যদি পরিশ্রম করেন এবং সৎভাবে পরিশ্রম করেন, আপনার জীবনে অ্যাচিভমেন্ট। এবং এই যে দুটো নক্ষত্রটা আমি বললাম, তার মধ্যে রোহিণী আর মৃগশিরা হচ্ছে বৃষ রাশির অন্তর্গত, বৃষ রাশিতে এই দুটো পড়ে। এবং যেহেতু আপনারা বৈদিক অ্যাস্ট্রোলজি আলোচনা করতে বলেছেন, আমাকে অনুরোধ করতে বলেছেন, বৃষ রাশির জন্য শনি হচ্ছেন একাই রাজ্যকারক গ্রহ, এবং বৃষ রাশির ম্যাক্সিমাম লোক হচ্ছে অ্যাচিভার। তাই? হ্যাঁ, মানে যত আপনি দেখবেন শিল্পী বলুন, সাহিত্যিক বলুন, বা অন্যান্য সেক্টরে বলুন, কর্পোরেট সেক্টরে এনারা থাকেন, এনাদের এডুকেশন সেক্টরে একটা বড় ভূমিকা থাকে। তো সুতরাং তাদের মধ্যে বৃষরা বেনিফিশিয়ারি বেশি। হ্যাঁ, এবং একটা জিনিস, যেহেতু লৌহ পায়া মানে মনে করা হয় যে শ্রমিক ক্যাটাগরি, বৃষ রাশির মানুষজন পুরুষ এবং মহিলা বোধ অসম্ভব পরিশ্রমী হন। এবং শনি মহারাজ কাদেরকে সুফল দেন না, যারা পরিশ্রম, সততা এবং ধৈর্যের সঙ্গে কাজ করে। বৃষ রাশিটা জাস্ট মানে নক্ষত্র অনুযায়ী এটা এসে গেল ব্যাপারটা। তো এক্ষেত্রে আমি বলবো স্যাটার্ন কিন্তু এনাদের মাইনাস প্রভাব দেন না। এবং স্যাটার্ন কিভাবে মানুষকে তুলতে পারে, একটাই উদাহরণ বোধহয় অমিতাভ বচ্চন। ওই রকম পরিশ্রম, ওই রকম মানে সেই মানে দৌড়ে দৌড়ে ধাক্কা আর কেউ অতটা খেয়েছেন বলে মানে সেই সময়টা শোনা যায়নি। তার আগে তাদের সময়কার কাজ ছিল রাজ কাপুরের বাড়ির ছেলেরা, হ্যাঁ, অমুক অমুক অভিনেতার ছেলেমেয়েরা। তো যাই হোক মানে, এবং অমিতাভ বচ্চন যখন এবিসিএল করে পড়লেন, অত ঋণে ডুবে গেলেন, অত এবিসিএল এর আগে পড়লেন, তারপর এবিসিএল করে আবার টাকাটা মোটামুটি ম্যানেজ করতে পেরেছেন। এবিসিএল করে ডুবেছিলেন প্রসুন্দা, আপনাকে একটুখানি এবিসিএল করে ডুবেছিলেন, এবিসিএল করে করোড়পতি করে উঠেছিলেন। সরি আরে না করে ব্যাপার না, সরি, এবিসিএল করে ডুবেছিলেন, এবিসিএল করে তিনি ডুবেছিলেন। কিন্তু কেবিসি করে তাকে শনি মহারাজ আবার তুলে দিলেন। এবং যারা প্রথম দিককার কেবিসি জানেন, আমি যেমন হাঁ করে বসেছিলাম, তখন পড়াশোনাটাও চলছে, অমিতাভ ভক্তিও চলছে, হ্যাঁ, আবার অ্যাস্ট্রোলজির ওই আরে কি পড়ে এসছে আজকে মানে ফ্যাশনটা দেখেন, কিন্তু তার হাতে একটা একদম স্টেটমেন্ট ব্লু শাখার পিস দেখতে পাওয়া যেত। এবং অমিতাভের যারা বিরোধী তারা বলতেন ওই নীলাটাই ওকে তুলে দিল। তিনি যদি পরিশ্রম না করতেন, নীলা পিলা হরা কেউ তাকে তুলতে পারতেন না। ওটা সাপোর্টিং ফ্যাক্টর, নিশ্চয়ই তুলেছে, অবশ্যই। বিইং অ্যান অ্যাস্ট্রোলজার আমি জানি ব্লু শাখার আর কি ভূমিকা, এবং সেটা অবশ্যই শনিকে বুস্ট আপ করতে, শনির গ্রাস থেকে মানুষকে তুলে আনতে এগুলোতে ব্যবহার হয়। কিন্তু কেবিসি একটা ইতিহাস, অমিতাভ বচ্চন আজও মিথ, প্রায় 80 হলো তো বয়স বোধহয়, এখনো ব্যাটিং করে যাচ্ছেন। এন্ড আরেকটা জিনিস, হি ইজ নাম্বার 11, দিস ইজ আ মাস্টার নাম্বার। নাম্বার 11 হচ্ছে মাস্টার নাম্বার। তো মাস্টার নাম্বার সেটা হচ্ছে দে আর ভেরি পাওয়ারফুল, এবং এই তাদের যে টেনাসিটি, ডেডিকেশন, ডিসিপ্লিন, এটাকে বিট করা যায় না বললেই চলে। যেমন কিছু স্বতঃসিদ্ধ থাকে না, আমরা জ্যামিতিতে পড়ে এসেছি, তো অ্যাস্ট্রোলজিতেও কিছু জিনিস থাকে। ওই একটাই আজকে শেয়ার করলাম, মাস্টার নাম্বার 11।